তাহলে আজকে আমাদের এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পপোভের বইতে যে প্রবলেমগুলো সলভ করতে দেওয়া আছে এগুলা একটু ডিসকাস করব যে কিভাবে সলভ করতে হয়। এর আগে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম গতদিনই সেটা হলো যে বইতে যেহেতু নতুন এডিশন বের হয় না, টাইপোগ্রাফিক্যাল বা সামহাও যেসব মিস্টেক হয়ে গেছে এগুলা আর কারেকশনের অবকাশ নাই। আমরা যখন নিজেরা ক্লাস করব টাইম টু টাইম আমরা সেগুলো আমাদের নিজের বিচার বুদ্ধি বিবেচনা অ্যাপ্লাই করে ঠিক করব। যেমন তোমার প্রবলেম 8-11, এখানে দেখো ছবিও দেওয়া আছে নিচে একটা 8-11, ঠিক আছে, কিন্তু 8-11 এর ছবিটা যদি দেখি আমরা এই ছবি থেকেই বুঝতেছি এটা একটা টিভি, ইভেন ক্রস সেকশনও দেওয়া আছে একটা টিভি এর, ওয়ারেস তুমি যদি দেখো একটা W460/74 স্টিল বিম সাপোর্টেড এট এ এন্ড ডি বলা আছে। সো W460/74 কি জিনিস আসলে, সেটা কিন্তু তোমার টিভি না। ডাব্লিউ বলতে যেটা বোঝায় সেটা হলো তোমার হোয়াইট ফ্লেঞ্জ সেকশনকে বোঝায়। সো ডাব্লিউ সেকশন গুলা দুই ভাবে আসতে পারে, একটা হলো পাউন্ড পার ফিট, আরেকটা হইতে পারে তোমার কেজি পার মিটার, এইভাবে আসতে পারে। তাহলে প্রথম যেটা থাকে খেয়াল করো, W460/74, এটা যেটা মিন করে সেটা হলো যে তার নমিনাল ডেপথ হচ্ছে 460 মিলিমিটার এবং তার ওজন হবে 74 কেজি পার মিটার। ঠিক আছে, সো এইটা বলেই আসলে প্রশ্ন শেষ হয় না। আইদার তোমাকে প্রশ্নের শেষে দেখবা যে এরকম একটা টেবিল দেওয়া হয়েছে, অথবা বলে দেওয়া হয়েছে যে 460/74 এর প্রপার্টিজ আর দিস। সো আমরা টেবিলটা এইমাত্রই তোমাদের সামনেই কাট করে নিয়ে এসেছি পপবের বইয়ের পিডিএফ থেকে, সেটা তোমরা হয়তো দেখেছো। সো টেবিলটা আসলে এইটুকু ছোট টেবিল না, টেবিল আছে দুই ফরম্যাটে। তোমার যদি ইঞ্চিতে ডেপ দেওয়া হয় এবং পাউন্ড পার ফিটের দেওয়া থাকে মাস ওজনটা, যে ডেজিগনেশন যেটা আর কি বিমের ডেজিগনেশন, প্রথমে হইলো তার ডেপ, তারপরে হইলো ওয়েট পার ইউনিট লেন্থ। সো এটা এখানে হতে পারে ইঞ্চি এবং পাউন্ড পার ফিট, অথবা আমাদের এই প্রশ্নের জন্য আমরা যেটা নিয়ে এসেছি সেটা হলো এখানে নমিনাল ডেপটা ইন মিলিমিটার, দেন কেজি পার মিটার। সো 460/74 আমি এমন ভাবে কাট করেছি যেন লোয়ার লাইনটাই আমাদের দরকারে আসে, আমরা মাঝখানের লাইন খুঁজে যাতে ইয়ে না হই আর কি। তাহলে আমাদের ফর্মুলা লাগে কি, আমাদের লাগে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড বাই আই জেড ইন্টু ওয়াই, তার মানে হরাইজন্টাল অ্যাক্সিসের অ্যাবাউটে। গতদিন আমি বলেছিলাম যে এই সেকশন গুলা দেখতে কি রকম হয়। আবারও যদি আমরা রিড্র করি একটা ডাব্লিউ সেকশনের উপরে এরকম একটা ফ্লেন্স থাকবে, তারপরে তার একটা ওয়েব থাকবে মানে আই আই এর মতো সেকশন, দেন নিচে আরেকটা ফ্লেন্স থাকবে। সো তুমি যদি আঁকো বেসিক্যালি জিনিসটা দেখতে এরকম হবে আর কি, বাট এখানে আমার যেরকম ছুটে গিয়েছে সেরকম না। আমি আর একটু ঠিক করে রাখার চেষ্টা করি। তো ওয়েবটা হবে এরকম আর, ঠিক আছে। সো ডাব্লিউ সেকশন দেখতে বেসিক্যালি আমাদের এরকম হবে, সোজা কথা একটা আই এর মতো দেখতে জিনিস হবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডাব্লিউ সেকশন। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে আছে। প্রথমে হলো তোমার নমিনাল ডেপথ। সো আমরা এক্সপেক্ট করব 460 জন্য 460 মিলিমিটারের কাছাকাছি কিছু একটা ডেপথ হবে আর কি। সো 460 দেন 74 কেজি পার মিটার। তাহলে আমরা দেখো এখানে কি দেওয়া আছে টেবিলে, ডেপথ প্রথমে। তাহলে 460 যেটা বলা হয়েছে 460/74, সেটা হচ্ছে আসলে টোটাল ডেপথ হবে 457 mm। কাজেই এই যে স্মল বি দেখানো আছে সেটা হচ্ছে তোমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ডেপথটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্মল ডি। ঠিক আছে, এইটুকু হলো আমাদের স্মল ডি। সেটা আমরা পেয়ে গেলাম এটা 457 mm। তারপরে কি দেওয়া আছে আমরা যদি খেয়াল করি, তারপরে তোমার দেওয়া আছে কি, তারপরে দেওয়া আছে টিডাব্লিউ, ওয়েবের উইডথ কত। এই তোমার ওয়েব বলতে আমরা যেটা বুঝি, যদিও জানা আছে আবার বলি, যে এই থিকনেসটা কত, সেটা হচ্ছে এই টিডাব্লিউ। ঠিক আছে, তারপরে দেওয়া আছে কি তোমার বিএফ। বিএফ মানে হচ্ছে তোমার, এটাকে আমরা একটু নামাই নিই, বিএফ মানে হচ্ছে তোমার এই ফ্লেঞ্জের উইডথ। এইসব সেকশনের টপ ফ্লেঞ্জ যা থাকে বটম ফ্লেঞ্জও তাই থাকে, ঠিক আছে, ডাব্লিউএফ সেকশন যেগুলো আর কি। তারপরে টিএফ, টিএফ মানে হলো এই থিকনেসটা কত, এই থিকনেসটা কত। তারপরে হচ্ছে আইএক্স, আইএক্স বলতে এখানে যেভাবে ছবি দেওয়া আছে যেটা বুঝাবে সেটা হলো তোমার এক্স অ্যাক্সিস কে এই হরাইজন্টাল ধরে এটা হবে তোমার
দাঁড়াও, এটাও তো তোমার আমরা অ্যারো দিতে চাই না। তাহলে এইটা হবে আমাদের এক্স অ্যাক্সিস, কাজে এই লাইনের অ্যাবাউটে যেটা সেটা আই এক্স, এই সেকশনে যেটা বলা আছে, ঠিক আছে, এখানে টেবিলে যেটা বলা আছে। আর আই ওয়াই বলতে এই টেবিলে বুঝাবে এইটা, ঠিক আছে। এখন আমাদের কনফিউজ হওয়া উচিত হবে না, সেটা আগেই বলে রাখছে। আর আর এক্স হচ্ছে, আর আমরা জানি রুট ওভার অফ আই বাই এ। আমাদের ফর্মুলাটা যদি আমরা একটু আবার মনে করে আসি, আমাদের হচ্ছে সিগমা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড বাই আই জেড ইন্টু ওয়াই, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে টেবিলে আইজেড নেই, বাট স্টিল আমরা জানি যে আমাদের যে ফর্মুলা ডিরাইভ করেছি সেখানে যেভাবে নোটেশন ইউজ করা হয়েছিল সেখানে কি ছিল, লংগিচুডাল অ্যাক্সিসটা বিমের ছিল, লংগিচুডাল অ্যাক্সিসটা ছিল তোমার জেড এক্স অ্যাক্সিস। তাহলে এখানে পারপেন্ডিকুলারটা আমাদের ছিল এক্স অ্যাক্সিস, আর আমরা আমাদের ফর্মুলায় এটাকে জেড বলেছিলাম। আর এখানে যে টেবিল আছে সেখানে এটাকে এক্স বলা আছে, সো আই এক্সটাই আমাদের লাগবে আর কি, ঠিক আছে। সো এটা এই ফর দিস টেবিল এটা আই এক্স, কিন্তু আমাদের ফর্মুলায় আই জেড যেটা এটা হলো সেটা। কাজে আমাদের লাগবে কি সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম জেড বাই আই জেড ইন্টু ওয়াই। তাহলে আর টোটাল ডেপথটা কত, 457। তাহলে আমরা এই দুইটাই ভ্যালুই পিক করব, যে টোটাল ডেপথ 457 আর তার ইনার্শিয়া অ্যাবাউট হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে 333। ওয়ান্স একটু আমাদের পিক করা হয়ে গেল, আমাদের এই জায়গার কাজ শেষ, আমরা প্রশ্নে চলে যাই। বলেছে কি এই স্টিল বিম আছে, ফিগারটা নাই, ফিগারটা বুঝাই যাচ্ছে, কি পড়ে বুঝতে হবে আর কি। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ঠিক আছে। তার মানে আসলে একটা স্টিল বিম আছে, আমরা যদি আবারও সেটাকে আঁকার চেষ্টা করি, স্টিল বিম আছে এরকম কিছু একটা, যার সাপোর্ট তোমার মনে করো এখানে একটা সাপোর্ট আছে এতে, ঠিক আছে, আর এখানে একটা সাপোর্ট আছে বিতে, এবং কি বলেছে ম্যাগনিটিউড অফ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে এটার মধ্যে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা, এটা এরকম একটা আছে, যেটাকে আমরা বললাম মনে করো ডাব্লিউই বলি, আর ডাব্লিউ নট বলে ঝামেলা বাড়ায় লাভ নাই। ইফ এ স্ট্রেন গেজ অ্যাটাচ টু দ্য টপ, ঠিক আছে, অ্যাটাচ টু দ্য টপ, তার মানে এই ক্রস সেকশনের আমরা দেখে আসছি অলরেডি কি এরকম একটা আই এর মতো দেখতে হবে, বুঝতেই পারতেছো। আমি যখন বক্স ইউজ করি তখন ঠিকভাবে আঁকা যায়, ফ্রি হ্যান্ড আঁকলে এরকম হচ্ছে না। তাহলে এখানে এখানে একটা স্ট্রেন গেজ লাগানো আছে টপে, টপে একটা স্ট্রেন গেজ এইদিকে কোথাও লাগানো আছে, ঠিক আছে, এইরকম লোকেশনে স্ট্রেন গেজ লাগানো আছে, সেখানে কিছু মেজার করা হয়েছে। তাহলে আমাদের ফর্মুলায় কি আছে, মাইনাস এম জেড বাই আই জেড ইন্টু ওয়াই। তাহলে আমার ওয়াইটা লাগবে, ওয়াইটা আমরা বুঝতে পারতেছি তাইলে এইটুকু, তাই না। এবং একটু আগেই আমরা পিক করে আসছি যে এই টোটাল ডাইমেনশনটা কত, একটা সিমেট্রিক সেকশনের জন্য টোটাল ডাইমেনশন যেহেতু জানা আছে, এটার অর্ধেক হবে, এটা হলো ডি বাই 2 আর কি, আমাদের ওয়াই এর ভ্যালু হবে, ঠিক আছে, টপে যেহেতু কাজে প্লাস ভ্যালু হবে আর কি। তাহলে এটা আমরা বের করলাম। তাহলে রিডিং দেওয়া আছে কত, স্ট্রেন গেজ মেজার করছে 0.002 মিলিমিটার পার মিলিমিটার, এবং ই ভ্যালু দেওয়া আছে 200 জিপিএ, গিগা প্যাসকেল। আমরা কিসে কাজ করি, মেগা প্যাসকেল। তাহলে এটার ভ্যালুটা আমরা লিখবো কত, 200 ইন্টু 10⁻³ মেগা প্যাসকেল। সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন। তাহলে এখানে আমার দেওয়া আছে এপসাইলন ভ্যালুটা, আর এখানে দেওয়া আছে ই ভ্যালুটা। আমরা সিগমা এক্সটা বের করে ফেলবো। সিগমা এক্স কত হবে তোমার 0.002, এটা এইটা ইন্টু এখানে যে ভ্যালুটা দেওয়া আছে 200 ইন্টু 10⁻³ আসলে, সো 200 ইন্টু 10⁻³ আমরা বসাবো এখানে ই এর ভ্যালু, যাতে আমরা ইউনিট সেম পাই আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এই ভ্যালুটা বসায় দেওয়া মাত্র সিগমা এর ভ্যালু ইন এমপিএ পেয়ে যাবো। ওয়ান্স আমরা এমপিএ তে পেয়ে যাই, আমরা লিখবো কি সিগমা ইজ ইকুয়াল টু সিগমা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই। সিগমা এক্স আমরা এখান থেকে পেয়ে গিয়েছি, তো সিগমা এক্স ভ্যালু নন, বাম দিকের ভ্যালুটা নন, ডান দিকে কি আছে মাইনাস এম, ঠিক আছে। আপাতত এম রে তুমি এমই বলো। ওয়াই বাই আই, ওয়াই এর ভ্যালু অলরেডি তুমি বের করে আনছো, আর আই এর ভ্যালু আমাদের টেবিলের থেকে আমরা নিয়ে এসেছি। তো টেবিল থেকে যেহেতু নিয়ে আসছি, কেউ যদি বসায় থাকো, টেবিল থেকে আমরা কি কি নিয়ে আসছি, ওয়াই এর ভ্যালু 457/2 আর আই এর ভ্যালু হচ্ছে 333। তাহলে বসায় দিলে আমরা এখন কি পাবো, বাম দিকে একটা সংখ্যা আছে, ডান দিকে একটাই মাত্র আননোন, সেটা হলো এম। তাহলে এমটা পেয়ে যাব, কিসে পাবো, আমরা ইউনিট গুলো এমন ভাবে বসিয়েছি, এমটা আসবে নিউটন মিলিমিটারে। এখন একটা ইউনিফর্ম লোডের জন্য তুমি চিন্তা যদি করো, বলা আছে কি যে তোমার আপার ফ্লেঞ্জে যদি
স্ট্রেন এত হয়ে থাকে তাহলে কোথায় এটা হয়েছে? এটা ডেফিনেটলি ম্যাক্সিমাম যেখানে, সাপোর্টে তো হয় নাই, ম্যাক্সিমাম যেখানে সেখানে। তাহলে মোমেন্ট ম্যাক্সিমাম কত হয় আমরা জানি, সিম্পলি সাপোর্টেড বিমের জন্য মোমেন্ট ম্যাক্সিমাম হয় ইউনিফর্ম লোড যদি থাকে তার মধ্যে, তাহলে W²/8। তাহলে যে মোমেন্টের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছি এইমাত্র সেটা হবে কত, W²/8। তাহলে বসিয়ে দাও, তাহলে W চলে আসবে নিউটন পার মিলিমিটারে। সো ডেটা আসলে এমন ভাবে দেওয়া থাকবে যেটা তুমি তোমার এই পর্যন্ত পড়ালেখা যা করছো সেগুলা যদি প্রপারলি একটু মনে রেখে অ্যাপ্লাই করতে পারো, ইউ শুড বি থ্রু। ঠিক আছে, পরের অঙ্কটা আমরা দেখি 8-12 কি আছে। এবারের ছবিটা স্মল টি-বিম এবং ছবিতেও টি-বিম আছে, বুঝতেই পারতেছো যে 11-12 কোনো কারণে ভুলে বইতে একই ছবি চলে এসেছে। সো এখন বলছে কি একটা স্মল টি-বিম আছে। স্মল মানে হলো যে নর্মালি আমরা বিম মাথার উপরে যখন দেখি আমাদের মাথায় হয়তো একটা কনসেপ্ট হইতে পারে যে বিম বুঝি 20-25-26 ফিট এরকম স্প্যান হয়, বাট অন্য পারপাজে আসলে আমরা ছোট কিছু যদি ক্রিয়েট করি ফর টেস্টিং অর সামথিং এলস, সেটাও তো আসলে বিমকেই রিপ্রেজেন্ট করবে, এই ধরনের ছবি যদি হয় আর কি। আমার জিনিস দেখতে যদি এরকম হয়, এটাও একটা বিম। সো একটা স্মল টি বিম আছে, সেটা কিভাবে আছে, ইনভার্টেড পজিশনে, তার মানে এইভাবে সে নাই, তাকে প্লেস করা হয়েছে এইভাবে। সো দেখো আমরা যদি এটার দিকে মিলাই, ইনভার্টেড ভাবে সেকশন দেওয়া আছে, এই সেকশন এ যেটা, ঠিক আছে। তাহলে কি ঘটছে, এবার আমরা প্রশ্নটা পড়ি। ইফ ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ 3 ফোর্সেস, এখানে একটা ফোর্স আছে পি, এখানে একটা পি, এখানে একটা 3P, দ্য লংজিটিউডাল গেজ অ্যাট এ, তাহলে এ তে এই যে এ হচ্ছে এখানে দেখো এই সেকশনের উপরে কোথাও এ আছে, সেটা ক্রস সেকশনে দেখানো আছে। তাহলে এর লোকেশনটা কোথায় দেখো, এই যে এই খাড়া একটা দাগ দেওয়া আছে এখানে, ভালো করে যদি খেয়াল করো, আমরা জুম করি এটাকে, এই দেখো যে এখানে এখানে কি আছে দেখো, একটা এই যে খাড়া জিনিস দেখানো আছে, এটা তার মানে একটা গেজ এখানে সেট করা আছে, এবং যার সেন্টারটা আছে তোমার এই টপ থেকে, টিবিম যেটা আর কি, ইনভার্টেড টিবিম যেটা, তার টপ থেকে কত 3 মিলিমিটার নিচে টিবিমের ডাইমেনশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলা দেওয়া আছে। এখন কি বলা হয়েছে আমরা যদি দেখি, কি বলা হয়েছে দেখো, কম্প্রেসিভ স্ট্রেন অফ 50 × 10⁻⁻5 পাওয়া গিয়েছে। ঠিক আছে, এখন সেটার জন্য আমাকে বলা হয়েছে যে হাউ লার্জ আর দ্য অ্যাপ্লাইড ফোর্সেস, তার মানে পি এর ভ্যালু গুলা বের করতে। তো পি এর ভ্যালু গুলা বের করতে হলে আমার ফর্মুলা তো একটাই, তাই না? ফর্মুলা হলো সিগমা এক্স ইজ ইকুয়াল টু -my/i। আমার ক্রস সেকশন দেওয়া আছে, এই ক্রস সেকশনে তাইলে আমার কি করতে হবে দেখো, এটার প্রথম যে কাজটা করা উচিত আমরা বুঝতে পারতেছি, তোমার ফর্মুলা ইউজ করার জন্য ওয়াই আই এগুলা ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি এই ওয়াই বারটা শুরুতে ক্যালকুলেট করতে হবে। আমরা ফার্স্ট ইয়ারও শিখছি, এরপরও আমরা এই টার্মে কিছুদিন আগে এই চ্যাপ্টার শুরু করার পরে বারবারই এগুলা রিভিউ করছি যে ওয়াই বার ইজ ইকুয়াল টু সাম অফ এ ওয়াই ডিভাইড বাই সাম অফ এ। কাজে এখানে তোমার যেভাবে সুবিধা হয়, তুমি চাইলে দুইটা রেক্টেঙ্গুলার সেকশন ধরে করতে পারো এরকম, এই একটা রেক্টেঙ্গুলার সেকশন, তার উপরে এই একটা রেক্টেঙ্গুলার সেকশন, এই দুইটার জন্য সাম অফ এ ওয়াই বাই আই করতে পারো। তুমি চাইলে একটা বড় সেকশন থেকে এই মানে সোজা কথা তোমার, আমি যদি আঁকার চেষ্টা করি যে এই একটা প্রসেস, এই একটা সেকশন, এই একটা সেকশন, এটা হইতে পারে 1 2। তোমার যদি এটা পছন্দ না হয়, তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি এরকম একটা বড় সেকশন ধরতে পারো, এরকম একটা সলিড সেকশন, সেটার থেকে এইটা আর এটা, এই দুইটা একই জিনিস, মানে যে কোনো একটা দুইটা, সেটা বিয়োগ করা ওয়াই বাই বার করতে পারো। দেন আই বার কি হবে, আই বার হবে তোমার ইন্ডিভিজুয়াল এরিয়া গুলাকে সেন্ট্রয়েডে আই নিতে হবে। এটা যদি তোমার এই লাইনটা যদি তোমার ওয়াই বার হয়ে থাকে, তুমি যদি দুইটা টুকরা ধরে করে থাকো, সে ফর এক্সাম্পল তুমি যদি এটা একটা এরিয়া নিয়ে থাকো, এটার আই বার BH³/12 হচ্ছে তার সেন্টারের অ্যাবাউটে, তোমাকে তখন কি করতে হবে, এটা আমরা গতদিন যেভাবে দেখছি যে এটাকে এই লাইনে শিফট করতে হবে। সো এই লাইনে শিফট করার জন্য তুমি যা করার করবা আর কি, যা করা মানে হলো তোমার BH³/12 প্লাস AD², এবং উপরেরটারও একইভাবে BH³/12 প্লাস AD² করলেই ওই লাইনে পাওয়া যাবে। এবং আলটিমেটলি যেহেতু দুইটা এরিয়া যোগ করে যদি এভাবে করে থাকো, তাহলে I1 প্লাস I2 সমান হবে ক্রস সেকশনের আই। তাহলে এখান থেকে আই বাইর হয়ে গেল। আই বাইর হয়ে গেলে ফর্মুলায় আর যেটা বাকি ছিল আমাদের কি, ওয়াই
my/i, এটা যদি সেন্ট্রয়েড তুমি বের করে থাকো, এখন y কি হবে? y হচ্ছে, তুমি দেখো টপের থেকে 3 ইঞ্চি নিচে। এখন তুমি তাহলে তো সেন্ট্রয়েড বেরই করে ফেলছো, তাই না? এই ডিস্টেন্স জানা আছে, ইন আদার ওয়ার্ডস তোমার এই ডিস্টেন্সও জানা আছে, উপরের থেকেও ডিস্টেন্সটা জানা আছে, ঠিক আছে? তাহলে উপরের থেকে এটা যদি থাকে তোমার 3 mm নিচে, আর সেন্ট্রয়েড যদি এখানে থাকে, তাহলে এই গ্যাপটাও আমার জানা আছে, ঠিক আছে? সো দিস ইজ মাই ওয়াই। তাহলে my/i এর মধ্যে i এবং y ক্যালকুলেট করা হয়ে গেল এইভাবে যদি করো। আর বাকি থাকে কি m এর ভ্যালু। m এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবো এটা আমাদের জানাই আছে, আমরা অলরেডি শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চ্যাপ্টার করে আসছি। কাজে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো যে এখানে রিয়াকশন কত, সাপোর্ট এ তে রিয়াকশন কত সেটা ক্যালকুলেট করব, আর এ সাপোর্ট বি তে রিয়াকশন কত সেটা কত ক্যালকুলেট করব। তারপরে আমরা সরাসরি শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে এই সেকশনে মোমেন্ট বের করতে পারি, যেখানে রিকোয়ার্ড, মানে এই জায়গায় মোমেন্টটা বের করে আনতে পারি। অথবা আমরা সরাসরি যেটা করতে পারি আরেকটা কাজ, সেটা হলো যে এইভাবে কেটেও ফেলতে পারি, এটাকে কেটে বাম দিক দেখতে পারি অথবা ডান দিকও দেখতে পারি। ডান দিক দেখলে জিনিস কম আসবে। রিয়াকশন বের করা আছে আর বি মনে করো, তাহলে এখানে যদি কেউ দেখো এই ফ্রি বডিটা যদি আঁকো, এটা হচ্ছে আর বি, এখানে হচ্ছে তোমার 3p, এটা হচ্ছে আর বি, এবং তোমার এখানে একটা শিয়ার থাকবে, এখানে একটা মোমেন্ট থাকবে। আমাদের দরকার কি আপাতত মোমেন্টটা। তাহলে এখানে হচ্ছে এম এ যেই মোমেন্টটা, তুমি যেটা করতে পারো, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু 0 লেখো। ডাইমেনশন সব জানা আছে এখানে, ঠিক আছে? অলরেডি এটার ভ্যালুও নন, আর এটা তো দেওয়াই আছে। তাহলে মোমেন্ট ইন টার্মস অফ পি তে চলে আসবে আর কি, ঠিক আছে? তারপরে সিগমা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস my/i বসাও। ডান দিকের ভ্যালুগুলো এই কেসে নন, বাম দিকে আছে কি ইন টার্মস অফ পি তে আছে, তাহলে পি এর ভ্যালু চলে আসবে, ঠিক আছে? এখানে এই যে স্ট্রেন আর দেওয়া ছিল, কাজে ডান দিকের ভ্যালু তো তোমার জানাই আছে, তাই না? তোমার এখান থেকে এই দুইটা যদি গুণ করো, তাহলে ভ্যালুটা কত? মাইনাস স্ট্রেস, ঠিক আছে? তাহলে সিগমা ভ্যালু জানা আছে, আর সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস my/i। এমটা তুমি বের করলা ইন টার্মস অফ পি, বসায় দাও, বসায় দিলে আননোন কোয়ান্টিটি পি চলে আসবে। সো তোমার 8-12 ছিল, এটা 13-14 কি বলছে আমরা দেখি, যে এই ক্রস সেকশন গুলার পজিটিভ বেন্ডিং মোমেন্ট ক্যাপাসিটি অ্যাবাউট দেয়ার হরাইজন্টাল অ্যাক্সিস বের করতে বলছে। তাহলে তোমার ফার্স্ট কাজ হলো কি, তোমার এরিয়ার সেন্ট্রয়েড বের করা, ঠিক আছে? সো কি করবো, সাম অফ এ ওয়াই ডিভাইড বাই সাম অফ এ করলে তুমি এই সেন্ট্রয়েডটা পেয়ে যাবা। দেখা যাচ্ছে কি এগুলা আসলে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি এক্সিস্ট করে, তাই না? একটা অ্যাক্সিস অফ সিমেট্রি এক্সিস্ট করার মানে আমরা জানি যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা সিমেট্রিক এখানে, বা এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা সিমেট্রিক, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তাহলে এই ওয়াই অ্যাক্সিসটা আমার কত দূরে ওয়াই বার সেটা বাইর করলেই চলবে, এখানেও ওয়াই বারটা কত দূরে সেটা বাইর করলেই চলবে। সো আমাদের ইন্ডিভিজুয়াল এরিয়া এখানে কি হবে, বড়টার থেকে ছোটটা বিয়োগ করে আমরা বাইর করবো। কাজেই বড়টার থেকে ছোটটা যদি বিয়োগ করো, বড়টার সেন্ট্রয়েডও তুমি বের করতে পারো, ছোটটার সেন্ট্রয়েডও তোমার জানা আছে। তাহলে সাম অফ এ ওয়াই ডিভাইড বাই সাম অফ এ করলে তুমি সেন্ট্রয়েড বের করতে পারবে, এবং একইভাবে তোমার ইনার্শিয়ার ট্রান্সফরমেশন, যেটা ট্রান্সফর্ম করে তোমার পক্ষে আই বারও বের করে আনা সম্ভব এই ক্রস সেকশনের জন্য। সো এগুলি হয়ে গেল আর কি, ঠিক আছে? সো এগুলি হয়ে গেলে কি আছে এরপরে যদি আমরা খেয়াল করি, বলা আছে কি কোন একটা পার্টিকুলার প্রবলেম, যেটা 8-13 এটার কথা আর কি, বলা আছে যে তার টেনশন, দ্য ম্যাক্সিমাম ইলাস্টিক স্ট্রেস ইন টেনশন ফর প্রবলেম 8-13 ইজ 10 KSI। তাহলে টেনশন কোথায় হবে? বলা হয়েছে কি পজিটিভ বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে। পজিটিভ বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করার মানে কি, এটাতে এইভাবে মোমেন্ট দেওয়া আছে, এটা তো এইভাবে মোমেন্ট দেওয়া আছে, তাহলে টেনশন কোথায় হবে আমরা জানি, এই জায়গায় টেনশন হবে। তাহলে এই প্রবলেমে বলা হইতেছে যে এই জায়গায় ভ্যালুটা হচ্ছে 10 KSI, ঠিক আছে? তাহলে ক্রস সেকশনে কি দ্য ম্যাক্সিমাম ইলাস্টিক টেনশন ফর প্রবলেম 8-13 ইজ 10 KSI, আর কম্প্রেশনের জন্য কি বলা আছে 15 KSI। তাহলে কম্প্রেশন কোথায় হবে? কম্প্রেশনটা হবে এই জায়গায়। তাইলে তুমি এখন এম বাইর করবা, একবার বের করবা যে কম্প্রেশনের জন্য আমি কত এম দিতে পারি,
আরেকবার বের করবা যে টেনশনের জন্য আমি কত এম দিতে পারি। এখন কোনটা আমার অ্যান্সার হবে? অ্যান্সার হবে দুইটার মধ্যে সবচেয়ে ছোটটা, তাই না? কারণ আমি যদি বড়টা চুজ করি, আদার ওয়ানের ক্যাপাসিটি অ্যালাউবল লিমিট যেটা সেটা এক্সিড করে যাবে। মনে করো করলে কি আসবে সেটা তোমাদের করে দেখতে হবে। মনে করো আমি অঙ্ক করে হয়তো পাইলাম যে আমি 20 ইউনিট মোমেন্ট দিতে পারি এটার জন্য, আর এখানে পেলাম যে 18 ইউনিট মোমেন্ট দিতে পারি এটার জন্য। এখন সেই ক্ষেত্রে কি ঘটবে? তুমি যদি 20 দিয়ে দাও এই জায়গায় তো এক্সিড করে যাবে, কাজেই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা তোমার নিতে হবে, ঠিক আছে? একইভাবে 814 দেওয়া আছে যে টেনশন এন্ড কম্প্রেশনের লিমিট গুলা কত, তাহলে তুমি দুইটার জন্যই বের করবা, বের করে যেটা মিনিমাম মোমেন্ট সেটা তুমি বলবা যে তোমার ম্যাক্সিমাম যেটা দিতে পারবা সেটা হলো এটা। সো ইট ইজ ডুয়েবল। তারপরে দেখো 815 একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন দেখানো আছে, এটার মধ্যে কতগুলো এরিয়া হ্যাশট্যাগ দিয়ে মার্কও করা আছে, ঠিক আছে? তাহলে কি বলছে আমরা প্রশ্নটা দেখি। A beam having solid rectangular cross section with dimension shown in figure subjected to a positive bending moment. So positive bending moment যেহেতু আমরা যেটা বুঝলাম যে এটার মধ্যে এরকম একটা বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই করা আছে যেটার ভ্যালু 16 কিলো নিউটন মিটার। আমরা অঙ্ক করার সময় আমাদের ইউনিটের দিকে খেয়াল রাখবো, এটার আমরা সহজে পার পাওয়ার জন্য নিউটন মিলিমিটারে চলে যাব 10⁻³ দিয়ে গুণ করে। কাজে এটা নিয়ে মাথায় রাখতে হবে, নয় অঙ্কের রেজাল্ট মিলানোর সময় এগুলি অনেক দিকে খেয়াল রাখতে হবে। আবার আর কি দেওয়া আছে? ফাইন্ড দ্য কম্প্রেসিভ ফোর্স অ্যাক্টিং অন দ্য শেডেড এরিয়া, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমার নিউট্রাল অ্যাক্সিস লোকেট করতে হবে। নিউট্রাল অ্যাক্সিস লোকেট করে আমি সিগমা এক্স এর একটা এক্সপ্রেশন আমার জানা আছে। আমরা সিগমা এক্সটা যে কোনো পয়েন্টে লিখতে পারবো যে এই জায়গায় সিগমা এক্স কত। একটা ছোট এরিয়া যদি ডি এ ধরি, সিগমা এক্স কত এই জায়গায় সেটা লিখতে পারবো। তারপরে টোটাল ফোর্স কত এই এরিয়ার উপরে। মনে করো তুমি এরকম একটা ডিএ চুজ করো ওয়াই হাইটে, ঠিক আছে? ওয়াই হাইটে তুমি ডিওয়াই হাইটের একটা, এইটুকু হইলো ডিওয়াই আর এটা হইলো ওয়াই। তাহলে এই এরিয়ার উপরে তুমি যে কোনো জায়গায় স্ট্রেস সেম সিগমা এক্স লিখতে পারলা, তাহলে ডিফারেন্সিয়াল ফোর্সের ভ্যালু লিখতে পারবা কি? সিগমা এক্স ইন্টু এই ডিফারেন্সিয়াল এরিয়াটা যেটা এই দুই লাইনের মাঝখানে দেখানো আছে। এখন এটাকে তুমি নিউট্রাল অ্যাক্সিস যেখানে আছে সেটাকে লোকেট করো। কোথায় থাকবে নিউট্রাল অ্যাক্সিস? 50 50 25 25, তাহলে নিউট্রাল অ্যাক্সিস থাকবে এখানে। তাহলে তুমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, তাই না? y1 লিমিট যদি বলো কি হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত ইন্টিগ্রেট করা, ঠিক আছে? তাহলে তুমি ফোর্স বের করতে পারবে। এটার ক্ষেত্রে কি হবে? এরিয়াটা হবে তোমার এইখান থেকে শুরু করে তোমার এই হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল এরিয়া, ঠিক আছে? সো 50 ইন্টু ডিওয়াই আর কি, সোজা কথা। উপরেরটাতে ছিল কত? 100 ইন্টু ডিওয়াই। তো একইভাবে এগুলি তুমি করতে পারবা, এগুলি কোনো ইস্যু না, জাস্ট ডিসকাস করে দেওয়া আর কি, যাতে সহজে করতে পারো। তারপরে কি আছে? একটা স্ক্রু আছে অফ এ লার্জ সি ক্ল্যাম্প, তার মানে এটা সি এর মতো দেখতে ক্ল্যাম্পটা। এটা ডান দিকের সেকশন দেখলেই বুঝতে পারবা যে সি ক্ল্যাম্প কেন বলা হয়েছে। তাহলে স্ক্রু অফ এ লার্জ সি ক্ল্যাম্প সাচ এজ শোন ইন ফিগার এত টাইটেন্ড আপন এন্ড অবজেক্ট। সোজা কথা হলো যে তোমার কি জন্য এটা ইউজ করা হয়েছে? তোমার প্রেস স্ট্রেস বিভিন্ন জায়গায় কি করে? কাগজ দিয়ে চাপ দিতে হয়, চাপ দিয়ে এটারে টাইট করে এরপরে বাইন্ডিং এ যায়। তো এরকম কিছু একটা করা হচ্ছে। মনে করো এখানে কিছু একটা রেখে এই স্ক্রুকে টাইট দিলে কি হবে? এটা যতই ভিতরে ঢুকতে থাকবে ততই নিচে যে জিনিসটা রাখা আছে সেটা চাপ পেতে থাকবে। সো ওইভাবেই মানে টাইটেন্ড আপন অবজেক্ট করা হয় এই কারণে আর কি। এখন কি বলা হয়েছে দেখো এরপরে, দ্য স্ট্রেইন ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন ডিউ টু বেন্ডিং অনলি মেজার্ড বাই এ স্ট্রেন গেজ এট পয়েন্ট বি। তাহলে পয়েন্ট বি রে আমরা খুঁজে বের করি। এটা হচ্ছে পয়েন্ট বি, যে এটা লোকেশনও দেওয়া আছে এস থেকে 1 ইঞ্চি নিচে, ঠিক আছে? ইফ এ স্ট্রেন অফ এত ইজ নোটেড, হোয়াট ফোর্স অন দ্য স্ক্রু করসপন্ডিং টু দ্য অবজার্ভড স্ট্রেন। তাহলে এখানে এই ফোর্সের ভ্যালুটা কত? ডেফিনেটলি বুঝতেই পারতেছো যে অবজেক্টের উপরে বাকি ফোর্সটা আছে এবং সেটার জন্য নিচে অবজেক্ট থেকে আবার এই জায়গায়ও দেখানো আছে। এত ডিটেইল এখানে দেখানো নাই আর কি, শুধু একটা পি দেখানো আছে যে স্ক্রুটাই, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কি হবে? মাঝখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্ট থেকে নিচের পার্টেও এটা এই পিটা অ্যাপ্লাইড আছে। সো উপরেও যেমন পি, নিচের দিকেও একটা পি থাকবে আর কি। বলা আছে ই এর ভ্যালু এত, তাহলে স্ট্রেন দেওয়া আছে, তার মানে অ্যাপসাইলন, আর ই দেওয়া আছে। আমরা সহজেই সিগমাটা পেয়ে গেলাম। সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই, এখানে আমরা সিগমাটা পেয়ে গেলাম, ঠিক আছে?
ছবি দেখে বোঝা যাচ্ছে যে একটা সেকশন দেওয়া আছে, এটার লোকেশনও দেওয়া আছে, তার মানে আসলে আমার ওয়াইটাও জানা আছে, সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই এর ওয়াইটাও জানা আছে, আমি বুঝতে পারলাম, এবং ক্রস সেকশন যেহেতু জানা আছে আইও জানা আছে, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস এম ওয়াই বাই আই এ, মানে প্রশ্নে যা তথ্য দেওয়া আছে এর থেকে আমরা গেস করতে পারি ওয়াই জানা আছে, আই জানা আছে। তাহলে এম, হোয়াট অ্যাবাউট এম? আমরা যদি দেখি যে এটার ডিস্টেন্স দেওয়া আছে 16 ইঞ্চি আর এই সেকশনে, তাহলে এই সেকশনে মোমেন্ট কত? পি ইন্টু 16। ঠিক আছে, তাহলে পি ইন্টু 16। তাহলে এখন ইকুয়েশনে যদি আমরা আবার মনে মনে ফেরত যাই, সিগমা ভ্যালু নোন, আই ভ্যালু নোন, ও ওয়াই ভ্যালু নোন, এবং এম এর ভ্যালু পাচ্ছি 16p, তাহলে আলটিমেটলি পি আমি এখান থেকে জেনে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, তাইলে চাওয়া হয়েছে কি, দেখো, হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য স্ক্রু করাসপন্ডিং টু দ্য মেজার্ড অবজার্ভড স্ট্রেন। ঠিক আছে, তাইলে এখন পিটা আমরা আসলে এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এতটুকু যদি বোঝা যায় থাকে, প্র্যাকটিক্যালি এখানে করার আছে কি, আমরা দেখি যে এই সেকশনের তো আমরা অবশ্যই ওয়াই বার বের করতে পারবো। কিভাবে বের করবো এটা নিয়ে বহুবার ডিসকাশন হয়েছে। তুমি যেটা করতে পারো, একটা ওয়ে হইলো এই একটা সলিড সেকশন, সেটার থেকে তুমি বিয়োগ করে দিতে পারো এই আর একটা সলিড সেকশন। তাইলে লালটা হচ্ছে A1, সবুজটা হচ্ছে A2, লিখবা কি, উপরে থাকবে A1Y1 মাইনাস A2Y2 ডিভাইড বাই A1 মাইনাস A2, এটা হলো ওয়াই বারের ইকুয়েশন, ওয়াই বারের ভ্যালু তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে ওয়াই বার তুমি হিসাব করে বাইর করবা, কিছু একটা তুমি যেটাই পাও না কেন সেটা হলো তোমার ওয়াই বার। ঠিক আছে, তাহলে ওয়াই বার মনে করো সামওয়্যার ইয়ার তুমি পেয়ে গেলা। তাহলে ওয়াই বার যদি পেয়ে যাও, তারপরে কি, তারপরে তোমার হলো সাম অফ আই। তাহলে বড় যেটা নিছিল সেটার আই অ্যাবাউট দিস লাইন বাইর করো। কিভাবে? বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। ছোট যেটা নিছিল সেটারও আই বাইর করো এই লাইনের অ্যাবাউটে বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার করে। এখন একটার থেকে আর একটা যেহেতু বিয়োগ, তাহলে I1 মাইনাস I2 করলেই তোমার আই চলে আসলো। সো আই ইজ নন। ওয়াইটা কিভাবে বের করবো দেখো, এখন ছবিটার দিকে আমরা একটু ফেরত যাই। ছবিটা দেখো, এটা একটা সি সেকশন বলে দেওয়া হয়েছে, এবং এই এখান দিয়ে একটু কেটে দেখানো আছে যে এইটা কোন জায়গায় আছে। এটা আছে আসলে এইরকম জায়গায়, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি এইটা আসলে এইভাবে রান করছে, এই এই ঠিক আছে। তাহলে এই জায়গায় যদি কাটা হয়ে থাকে এবং গেজটা যদি এখানে থাকে, এই এস থেকে 1 ইঞ্চি দূরে, তাহলে গেজটার লোকেশন আমরা আসলে বুঝেই ফেললাম, এখান থেকে 1 ইঞ্চির নিচে আছে সে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম যে এই পয়েন্টটা আসলে এই পয়েন্টটা। ঠিক আছে, ছবি দুইটা আমরা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবো যে আসলে কি বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝে ফেললাম যে আমার এই বি পয়েন্টটা কোথায় আছে। বি পয়েন্টটা আসলে এখানে আছে, সো দিস ইজ মাই বি। তাহলে আমার যেহেতু ওয়াই বার জানা আছে, ওয়াই বার জানা থাকার মানে কি, এই ডিস্টেন্স জানা থাকা আর কি। তাহলে আমার আসলে এই ডিস্টেন্সটাও জানা আছে। তাহলে এই ডিস্টেন্স যদি জানা থাকে সেন্ট্রয়েড থেকে এটা জানা আছে, তাহলে এটা 1 ইঞ্চি নিচে আছে, তাহলে আমার এই ডিস্টেন্সটা জানা হয়ে গেল না? তাহলে এই ডিস্টেন্সটা আমার জানা হয়ে গেল, দ্যাট ইজ মাই ওয়াই ফর দিস পয়েন্ট আর কি। তাহলে এখন এম ওয়াই বাই আই এর মধ্যে সবই জানা হয়ে গেল, শুধু পিটা আননোন, এটার মধ্যে বসায় দিলে পি এর ভ্যালু চলে আসবে। সো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমাদের এর বাইরে খুব একটা এই পপবের বই নিয়ে বলার কিছু নেই আর কি। বাকিগুলা তোমাদের নিজেরই করতে পারা উচিত। এরপরও যদি আরো ফার্দার বলতে চাই, 26 নম্বর অঙ্কটাও আমরা দেখতে পারি কি বলা হয়েছে। দেখো এখানে একটা এফ দেখানো আছে, আপ এন্ড ডাউন আর কি। এফ যদি আপ এন্ড ডাউন থাকে, আমরা যেটা বুঝি যে তোমার উপরের দিকে থাকলে মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম, নিচের দিকে থাকলে মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম। সরি, নিচের দিকে থাকলে হবে পজিটিভ মোমেন্ট, আমরা যেহেতু এই ক্লাসে বলি, কাজে নিচের দিকে যদি থাকে আমরা বলবো যে নিচের দিকে যখন ছিল তখন মোমেন্ট ডায়াগ্রামটা এরকম, এফ যদি নিচের দিকে থাকে, আর এফ যদি উপরের দিকে থাকে এরকম। মোমেন্টের ভ্যালু কত, আমরা যারা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পড়ছি, মোমেন্টের ভ্যালু দুইভাবে আমরা বের করতে পারি। দুইভাবে বের করতে পারার মানে কি, এই পিক মোমেন্টটা কত হবে, আমরা আসলে যারা অঙ্ক করছো একটু খেয়াল করছো, দেখবা যে পি এ বি বাই এল। পি এ বি বাই এল এর মানেটা আমি দেখাই, যে এটা যদি একটা বিম হয়ে থাকে, তার যদি এটা একটা সাপোর্ট হয়ে থাকে,
এটা যদি আর একটা সাপোর্ট হয়ে থাকে, এখানে যদি একটা পি থাকে, এই ডিস্টেন্সটা যদি হয় এ, আর পরের ডিস্টেন্সটা যদি বলি আমি বি, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, আর পুরাটা যদি হয় এ প্লাস বি যদি হয় এল, তাহলে কি হবে আমাদের মোমেন্টের পিক ভ্যালু যেটা আসে, তার মানে এই লোকেশনে মোমেন্ট যেটা আসে সেটা ডাউনওয়ার্ড লোড হলে এরকম হবে, আর যদি আপওয়ার্ড লোড হতো তাহলে এরকম হতো। তাহলে এই পিক ভ্যালুটা যেটা হয় সেটা হলো পি ইন্টু এ ইন্টু বি ডিভাইড বাই এল। এটা আমরা কিছু জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করি। দিস ইজ ওয়ান অফ দ্য থিংস যেগুলি আসলে হ্যান্ডি হয় যদি আমরা সবসময় মনে রাখি, যেমন ডাব্লিউ এর স্কোয়ার বাই এটাও আমরা মনে রাখি। মনে না রাখলে আমরা যেটা করব সেটা হলো যে এখানে রিঅ্যাকশন ক্যালকুলেট করব, এখানে রিঅ্যাকশন ক্যালকুলেট করব, এখানে সেকশন নিয়ে ভ্যালুটা বের করে ফেলব। সো যার যেভাবে সুবিধা হয় সেইভাবেই করতে পারো, বাট এগুলা অলওয়েজ কনভিনিয়েন্ট টু মেমোরাইজ। তাহলে মোমেন্টের ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে যে মোমেন্ট কি আসে। এখন কি বলছে প্রশ্নটাতে আমরা যাই, টি বিম। টি বিম যেহেতু আমরা সেই একইভাবে আবার ওয়াই বার আর আই বার বের করতে পারবো, এটা যেহেতু বহুবার এটা নিয়ে ডিসকাশন হয়েছে আজকেও, কাজেই আমি ফার্দার আর ওয়াই বার আই বার নিয়ে কথা বলার কোনো মানে নেই, বাকি জিনিসটা দেখি কি হয়েছে। দ্য ম্যাটেরিয়াল বিহেভিয়ার অফ হুইচ মে বি আইডিয়ালাইজড হ্যাভিং এ টেনসাইল প্রপোর্শনাল লিমিট of 20 MPa and compressive proportional limit of 40 MPa। আচ্ছা, এই জিনিসগুলা যদি আমরা বলি যে আইডিয়ালাইজ ম্যাটেরিয়াল বিহেভিয়ার, তোমাদের মনে আছে আমরা কি করছিলাম, যে হরাইজন্টাল অ্যাক্সিসে স্ট্রেস এন্ড ভার্টিক্যাল স্ট্রেসে অ্যাক্সিসে স্ট্রেস এঁকেছিলাম, এটা ছিল, এবং কি ছিল ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য এইভাবে গিয়ে এরকম কিছু একটা হয়েছিল। তাহলে এটা ছিল কি আলটিমেট স্ট্রেংথ, আর এটা ছিল কি যেখানে তোমার লাস্ট পয়েন্ট যেটার মধ্যে তোমার স্ট্রেট লাইন বিহেভিয়ার থাকে বিটুইন স্ট্রেস এন্ড স্ট্রেন, সেটাকে আমরা বলছিলাম কি প্রপোর্শনাল লিমিট। এরপর একটু এরকম ওয়েভ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা এরকমও যেতে পারে। তাহলে এই জায়গাটা তোমার কি ইল্ড স্ট্রেন্থ, ঠিক আছে। এখন প্রপোর্শনাল লিমিট তার মানে হলো যেখানে স্ট্রেস এন্ড স্ট্রেন একটা আরেকটার সাথে প্রপোর্শনাল থাকে, সেটার কি বলা হয়েছে, টেনশনের জন্য 20 এমপিএ আর কম্প্রেশনের জন্য 40 এমপিএ, ঠিক আছে, with a factor of safety 1.5, ঠিক আছে, অন ইল্ড। তার মানে সোজা কথা হলো যে এইটা যেটা বলা আছে এটা হলো টেস্ট করলে পাওয়া যাবে, বাট আমি তাকে টেস্ট পর্যন্ত নিতে যাইতে চাই না। আমি যেটা চাই সেটা হলো যে এটার উপরে 1.5 ফ্যাক্টর অফ সেফটি ইউজ করব। তার মানে প্র্যাকটিক্যালি আমি ইউজ করব কত, 20/1.5 ফর কি টেনশন, ঠিক আছে। সিগমা অ্যালাউয়েবল ইন টেনশন হবে হচ্ছে এইটা, আর কম্প্রেশনে তাহলে কত হবে, সিগমা অ্যালাউয়েবল ফর কম্প্রেশন হবে হলো তোমার কত, 40, তাই না। 40 ডিভাইড বাই 1.5, 40/1.5, এগুলা হলো এত এমপিএ করে আর কি। সো দিজ আর দ্য ভ্যালুজ দ্যাট আর গিভেন ইন দ্য কোশ্চেন অ্যাজ অ্যালাউয়েবল স্ট্রেস। তাহলে এটার বেশি আসলে দেওয়া যাবে না এর উপরে, সেটাই বলে দেওয়া আছে। তাহলে what is the magnitude of the largest force F that may be applied downward direction as well as in upward direction, ঠিক আছে। তাহলে তোমার যেটা করতে হবে যে তুমি ডাউনওয়ার্ড দিলে যেই স্ট্রেস গুলা ডেভেলপ করে সেটা যদি তুমি উইদিন লিমিট রাখতে চাও, এফ এর ভ্যালু কত সেটা বাইর করো। সহজে বুঝার জন্য করার জন্য এইভাবে বলতেছি, অনেকে আরো শর্টকাটও করতে পারবা আমি জানি, বাট একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া যদি অঙ্ক বের করে রেজাল্টটা কারেক্টলি বের করতে চাও, আমি যেটা করবা সেটা বলতে পারি যে তুমি ডাউনওয়ার্ডের জন্য যে মোমেন্ট পেয়েছো সেটা হলো টপে কম্প্রেশন দিবে, সেটার জন্য তুমি বের করো যে পি এর এফ এর ভ্যালু কত দেওয়া যায়। একইভাবে তুমি যেটা করতে পারো সেটা হলো আপওয়ার্ড এফ থাকলে এখন যে টেনশন কম্প্রেশন গুলা আসে সেটার জন্য এফ এর ভ্যালু কত বের করে ফেলো, গিভেন দিস লিমিটস, যে অ্যালাউয়েবল স্ট্রেস টেনশনে এত, কম্প্রেশনে এত। কেন কেন দুইবার ইউজ করতে হচ্ছে, দুইবার ইউজ করার কারণ হলো যে ওয়াই বার গুলো আসলে আলাদা হয়ে যাচ্ছে, যেহেতু এটা একটা টি সেকশন, সেই জন্য তোমার আপওয়ার্ড ডাউনওয়ার্ড এর জন্য যেটা ঘটবে যে টেনশন কম্প্রেশনের আর্ম গুলা চেঞ্জ হয়ে যাবে বা ওয়াই গুলা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি রেক্টেঙ্গুলার সেকশন হইতো তাহলে এটার আপ ডাউনে কোনো মিনিং ক্যারি করতো না। সো ইউ ক্যান রিজলভ দিস অলসো আর কি। তো যেভাবে বললাম এইভাবে করলে আমরা এটাও করতে পারবো, ঠিক আছে। সো